দেখাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনের ছবি এবং বৈঠক থেকে বেরোনোর সময় জুনিয়র চিকিৎসকরা তারা ঠিক কি জানিয়েছেন শোনাবো। এখন সব থেকে বড় প্রশ্ন হলো কাল থেকে কি কাজে ফিরবেন জুনিয়র চিকিৎসকরা? জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মানল রাজ্য, এবার কি কাজে ফিরবেন তারা? বৈঠক থেকে বেরিয়ে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি বলেছেন শোনাবো। আপাতত যে আলোচনা হয়েছে 5 দফা দাবি নিয়ে আমাদের আলোচনা হয়েছে, কিছু সদর্থক আলোচনা হয়েছে এবং কিছু কিছু মানা হয়নি, সেটা ডিটেলস আমাদের মাইন্ডস অফ দ্য মিটিংসে আমরা পেয়েছি এবং সেটা ডকুমেন্টসও আছে, যেটা পাওয়ার মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের দাবিটা আমরা যেটা করেছিলাম সেটা যথাযথ উনি ভেবেছেন এবং সেটা উনি ট্রান্সফার করার জন্য উনি বলেছেন। ডিসি নর্থ যিনি আছেন ওনারও অভিষেক গুপ্তা ওনারও ট্রান্সফারের কথা বলেছেন এবং ওনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের কথাও বলেছেন এবং এর সঙ্গে সঙ্গে উনি সম্মতন হয়েছেন এবং এর সঙ্গে সঙ্গে উনি আমরা যা যা পয়েন্টগুলো ডিসকাস করেছিলাম উনি প্রতিভাবকরা ডিসকাস করেছেন এবং তার থেকে ডিটেলস আমরা মাইন্ডস অফ মিটিংয়ে পেয়েছি। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা যে ছবি আপনারা দেখছেন ঘড়ির কাঁটায় রাত 12:31 সরাসরি লাইভ টেলিকাস্ট করছি আমরা স্বাস্থ্য ভবনের সামনের ছবি নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যারা নজর রেখেছেন ঢাকাবাজে উল্লাস আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনের ছবি। স্বাস্থ্য ভবনে শঙ্খ বাজিয়ে ঢাক বাজিয়ে উল্লাস জুনিয়র চিকিৎসকদের, সরাসরি রাত 12:30তেও নিউজ 18 বাংলা যারা নজর রেখেছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি উল্লাসের ছবি জুনিয়র চিকিৎসকদের, সরাসরি সেই ছবি দেখছেন শাঁখ বাজিয়ে এবং ঢাক বাজিয়ে উল্লাস জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনের ছবি, যেখানে 7 দিন ধরে অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছিলেন, তাদের দাবিতে তারা অনড় ছিলেন। ঠিক আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, যে বিষয়টা জানতে চাইবো, উল্লাসের ছবি আমরা দেখতে পাচ্ছি, ঢাক বাজিয়ে শঙ্খধ্বনিতে তারা উল্লাস করছেন, কিন্তু কাজে কি তারা ফিরবেন? তারা তাদের আন্দোলন কি প্রত্যাহার করবেন? এই প্রশ্নটাই এখন সবার আগে উঠে আসছে। অভিজিৎ, অবশ্যই এখনো আন্দোলন প্রত্যাহার করা বা কাজে যোগ দেওয়ার বিষয়ে আন্দোলন জুনিয়র ডাক্তাররা তারা কোনো রকম সিদ্ধান্ত নেননি। তবে এই মুহূর্তে তাদের কাছে বলা যেতে পারে যারা গত 7 দিন ধরে এই রাত ভোর এই সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে যে জুনিয়র ডাক্তাররা সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা এখানে রাত জেগেছেন, যারা এখানে আন্দোলন চালিয়েছেন, তাদের কাছে একদিকে যেমন আনন্দের খবর, তবে তারা আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছেন এবং আজকে হয়তো গভীর রাত জুড়ে সারা রাত জুড়েই হয়তো তাদের বৈঠক চলবে এবং আন্দোলনকারী প্রত্যেক জুনিয়র ডাক্তারের মতামত নেওয়া হবে যে এই আন্দোলন অর্থাৎ সল্টলেক সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ তারা প্রত্যাহার করবেন এবং তারা কাজে যোগ দেবেন কিনা। তবে যে অবস্থা এই মুহূর্তে তারা আগে আলোচনা করবেন, আলোচনা করেই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং এখনো পর্যন্ত এখানকার যা পরিস্থিতি তাতে বলা যেতে পারে আলোচনা এখনো বেশ খানিকক্ষণ সময় লাগবে, কারণ যে আন্দোলনকারীরা এখানে আছেন তারা একদিকে হাত বাজিয়ে উলুধ্বনি দিয়ে তারা স্বাগত জানাচ্ছেন যারা আজকের বৈঠকে গেছিলেন তাদের প্রত্যেকে, এবং একই সঙ্গে স্লোগান হচ্ছে, গান হচ্ছে, ফলে বেশ খানিকক্ষণ সময় লাগবে। স্বভাবতই মনে করা হচ্ছে অন্তত আগামীকাল এই আন্দোলন মানে আগামীকাল এই আন্দোলন জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মানল রাজ্য, সরানো হলো সিপিকে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হচ্ছে। কাল বিকেল 4টের মধ্যে নাম ঘোষণা করা হবে কলকাতার নতুন পুলিশ কমিশনার এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি ডিসি নর্থকে সরিয়ে দিল রাজ্য।
একটু সবাই, বাকি সবাই একটু মাইকগুলো অফ করুন। একটু বাকি মাইকগুলো অফ করুন। হ্যালো, আজকে আন্দোলনের, আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন, তার 38তম দিনে আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি, যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। আমরা গেলাম, সেখানে গিয়ে দু তরফ থেকেই মিনিটস লেখার যে দাবি, সেটা আমাদের চাপে বাধ্য হলেন তারা, আমরা নিয়ে ঢুকলাম। সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হলো। তার প্রথম কয়েকটি কথা, 2-3টে জিনিস সেই মিটিংয়ে হয়েছে। কিছু সদর্থক আলোচনা হয়েছে, কিছু আলোচনা অসম্পূর্ণ। কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি, তাকে তিনি সরিয়ে দেবেন। আজকে এই যে এটা উনি মেনেছেন, এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়। এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে, স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম, তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। এটাও আন্দোলনের একটা বড় জয়। ডিসি নর্থ, যে ডিসি নর্থ, যার বাবা নির্যাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। আজকে এতদিন পর, 38 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। কিন্তু এরপরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি। এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসেছিলাম, এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ, এবং এই যে থ্রেট সিন্ডিকেট, এই যে দুষ্টচক্র, যে দুর্নীতি, তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে, কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে। সেই আলোচনা আবার ফার্দার হবে বলে জানানো হয়েছে। কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি, যে যতক্ষণ না অবধি, এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে, তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। আপনারা জানেন, আজ আন্দোলনের 38তম দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে। আমরা বারবার বলেছি, আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে, যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে, ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল। আমরা মনে করি
এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বারবার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই। আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি। আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে এসছে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই। তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি, যে ন্যায়সঙ্গত দাবি, সেখানে আমাদের যে যুক্তি, আমাদের যে প্রশ্ন 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং 38 দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে। তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ, নার্সিং পড়ুয়া, সিস্টার, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশে। আমরা মনে করি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না। তার জন্য সবাইকে ধন্যবাদ। খুব লজ্জাজনক, আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতনার বাবা মার যে বক্তব্য, যে তথ্য যখন তুলে ধরি, তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন। সেই জায়গা থেকে ডিসি নর্থকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের 5 দিন অতিবাহিত হতে চলেছে, আমরা মনে করেছি, আমরা বলেছি যে এই যে 7 দিন অতিবাহিত হতে চলেছে, আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা, দুর্নীতির চক্র। কে এই সন্দীপ ঘোষ, যে কার এই বাড়বাড়ন্ত, কিসের জন্য, কিসের দাবিতে, সেই জায়গা আমরা রেখেছি। রিনোভেশন, রিকনস্ট্রাকশন কার অর্ডারে, কিসের ভিত্তিতে, সেই জায়গাও আমরা রেখেছি। ডিএমই ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন। এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি, ঠিক সেই রকমই আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয়, তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল, তিনি কি, কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না, সেই জায়গাও আমরা তুলে এনেছি। পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে। তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো। আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত, আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে। এই জায়গা আমরা রেখেছি। রিগার্ডিং সেফটি, সিকিউরিটি এবং থ্রেড কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে, সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন, কেন ডেমোক্রেটিক ফর্মে স্টুডেন্ট ইউনিয়ন প্রয়োজন, তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়ে এসেছি। আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন, কেন 9 আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন, তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি। তিনি একটা টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছেন। আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সদর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন। তিনি কিছু টাকার স্যাংশন করেছেন, সেই নিয়েও আলোচনা করেছি, কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি কলেজের বুকে না থাকে, যত টাকাই আপনি নিয়ে আসুন তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাহলে এই জায়গা থেকে আমাদের যে দাবি ছিল, আমরা তাদের সাথে আলোচনায় আবার বসতে চেয়েছি। কেন আমরা মনে করি রোগী কল্যাণ সমিতির মতন জায়গা, যেগুলো কলেজের বুকে দুর্নীতির আতুরঘর, কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার, কেন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার, এই যে কলেজে কলেজে থ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল, যে ভয় ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, সেই ভয় ভীতির পরিবেশকে সমূলে উৎপাটন করা কেন প্রয়োজন, সেই প্রাসঙ্গিকতাও আমরা মনে করিয়ে দিয়ে এসেছি। কেন কেন কলেজের বুকে পাস ফেলকে কেন্দ্র করে বিভিন্ন ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট, র্যাগিং এর মতন নোংরা কালচার কলেজের বুকে জন্ম নেয়। এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী, কে বা কারা দায়ী, এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে। এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি। আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম। বাকি যা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এগোবো। রিগার্ডিং
এখানকার অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতির প্রশ্নে আমরা এই কথাগুলো রিটেন এবং মৌখিক ফর্মে পেয়েছি, কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে। সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের মর্যাদা জানিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত, এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে, সেই দাবিকে মর্যাদা দেবেন। বন্ধুগণ, আজকের মিটিং এ আমরা কি কি পেয়েছি, কি কি পেতে চেয়েছি সে ব্যাপারে দাদারা সবিস্তারে আলোচনা করেছিল, কিন্তু আমি এই রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা কথা বলতে চাই। প্রশাসন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ 2 ঘন্টা 5 মিনিট বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনই কর্মবিরতি তারা তুলছেন না, জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, কিন্তু বৈঠকের পর কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। এর যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এবং সেই 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক। সেই বৈঠকের পর জট কাটাতে বড় সিদ্ধান্ত রাজ্যের জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মেনে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বদলের সিদ্ধান্ত। আগামীকাল 4টের পর বিনীত গোয়েলের জায়গায় নতুন সিপির নাম ঘোষণা করা হবে। অন্যদিকে 2 ঘন্টা 5 মিনিটের যে বৈঠক, সেই বৈঠক থেকে যখন তারা বেরিয়ে আসেন এবং তারপরে সেখানে মিনিটস
মিনিটস লেখা হয়। মিনিটস লেখার পরে 11:50 মুখ্যমন্ত্রীর বাড়ি ছেড়ে তারা জুনিয়র চিকিৎসকরা বেরোন বাসে এবং সেখানে স্বাস্থ্য ভবনে 12:15 তারা পৌঁছন। তারপরে স্বাস্থ্য ভবনে তারা সাংবাদিক সম্মেলন করেন ঠিক 12:34 এবং 12:34 জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে, যতক্ষণ না কার্যকর হবে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। এখনই তারা তাদের কর্মবিরতি তুলছেন না। কালকে সুপ্রিম কোর্টের রায়ের দিকে, সুপ্রিম শুনানির দিকেও তাদের নজর থাকবে এবং মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসের দিকেও তাদের নজর থাকবে। কি বলেছেন শোনাবো। যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারা মৌখিক আশ্বাস পেয়েছেন যতক্ষণ না বাস্তবায়ন হবে ততক্ষণ তারা কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে কোনো বিষয়ে তারা আলোচনা করবেন না, সেই বিষয়ে তারা কিছু করবেন না। অর্থাৎ কর্মবিরতি আলটিমেট যেটা দাঁড়ালো অভিজিৎ, যে এখনই কর্মবিরতি প্রত্যাহার তারা করছেন না। অভিজিৎ, নিঃসন্দেহে তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন, তবে তমস্তি এখনো পর্যন্ত তারা যেটা জানিয়েছেন যে মৌখিক আশ্বাসে তারা রাজি নয়। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে, অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ এবং তার সঙ্গে স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবাশিস হালদার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক, অভিষেক গুপ্তা, যে প্রত্যেকের অপসারণ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি থেকেও তারা বাকি আছেন এবং যতক্ষণ পর্যন্ত এই সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ জারি থাকবে এবং কর্মবিরতিও অব্যাহত থাকবে। অর্থাৎ কাজে এখনই যারা যোগ দিচ্ছেন না, অন্তত আগামীকাল পর্যন্ত তারা কাজে যোগ দিচ্ছেন না এবং তাদের সল্টলেক সেক্টর 5 স্বাস্থ্য ভবনের সামনে যে রাতভর অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ যে আগামীকাল পর্যন্ত চলবে এটা বলাই বাহুল্য। কারণ তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের শুনানি দিকে তারা যেমন তাকিয়ে আছেন, তেমন ভাবে সরকারের সদিচ্ছা আজকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে যে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসের বাস্তবায়ন তারা দেখতে চান এবং তারপরে এই আন্দোলন নিয়ে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে। বেশ অভিজিৎ, জট কাটাতে বড় সিদ্ধান্ত রাজ্যের এবং জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে আবারও আবেদন করলেন কাজে ফেরার জন্য। তোমাদের কাছে আমার আবেদন থাকবে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। 4টের মধ্যে 3টে ডিমান্ডই মেনে নিয়েছি। তাছাড়াও সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে এবং এছাড়াও সিকিউরিটি অডিটিং এর ব্যাপারেও আমরা দেখছি সবার যাতে নিরাপত্তা থাকে, আমাদের যতদূর সম্ভব আমরা করব। আপনাদেরও বলবো লক্ষ্য রাখতে, কারণ দায়বদ্ধতা কিন্তু বোথ সাইডেরই থাকে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, অনেক পেশেন্ট আটকে আছে। সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান। সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করব। হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি
নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। বৈঠকের মিনিটস আন্দোলনকারীদের তদন্ত এখন সিবিআই এর আওতায়। রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে। জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দাবি কলকাতা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। দাবি মেনে কলকাতা পুলিশের কমিশনার ও ডিসি নর্থকে সরানো হলো এবং তৃতীয় দাবি মেনে সরানো হলো ডিএইচএস ও ডিএমই কে। পরিকাঠামো ও নিরাপত্তা উন্নয়নের 100 কোটি বরাদ্দ। ঢেলে সাজানো হবে রোগী কল্যাণ সমিতি। সব পক্ষকেই কমিটিতে রাখার উদ্যোগ। ডাক্তারদের নিরাপত্তা টাস্কফোর্স গঠন। টাস্কফোর্সে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, ডিজি ও কলকাতা পুলিশের কমিশনার। অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা। জুনিয়র ডাক্তারদের ফের কাজে ফিরতে আহ্বান। ভবিষ্যতে সমস্যার সমাধানে একযোগে কাজ করবে রাজ্য প্রশাসন ও চিকিৎসকরা। বৈঠকের মিনিটস আপনাদের জানালাম এবং অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা উল্লাসে মেতেছেন। তবে এখনই কর্মবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত, প্রত্যাহারের নিয়ে কোনো সিদ্ধান্ত তারা নেবেন না, কারণ তারা যে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন, তারা মৌখিক আশ্বাস পেয়েছেন। তবে বাস্তবায়ন যদি না হয়, যতক্ষণ না বাস্তবায়ন হবে ততক্ষণ তারা কর্মবিরতি প্রত্যাহার বা কর্মবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় পুলিশ কমিশনারকে বদল করা হয়েছে। আগামীকাল বিকেল 4টের পর নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করা হবে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল ডিসি নর্থকে সরিয়ে দিতে হবে এবং ডিসি নর্থকে সেই মতো সরিয়ে দিল রাজ্য। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও বদলির সিদ্ধান্ত রাজ্য সরকারের। 2 ঘন্টা 5 মিনিট বৈঠক এবং বৈঠকের পর মিনিটস এবং সেই মিনিটস আপনাদের জানালাম। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখছি যে ছবি আপনাদের দেখাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনের ছবি, যেখানে স্বাস্থ্য ভবনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা যারা 37 দিন ধরে লাগাতার আন্দোলন করছে এবং স্বাস্থ্য ভবনের সামনে 7 দিন ধরে যে তাদের অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে উল্লাস জুনিয়র চিকিৎসকদের মধ্যে এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে।